আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পুঁজিবাজার নিয়ে এনটিভি নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আপনাদের সাথে আছি আমি খুজিস্তা নুরে নাহরিন। আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক সচিব ও সাবেক চেয়ারম্যান বিএসইসি ফারুক আহমেদ সিদ্দিকী, আরও আছেন মিজানুর রহমান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা যেটা দেখছি যে মার্কেট পুঁজিবাজারে আমরা গত কয়েকদিন ধরে যেটা দেখছি যে সূচক অল্প অল্প করে কমছে, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু রিসেন্টলি আমরা দেখেছি যেটা মানে ভয়ঙ্কর, সেটা হচ্ছে যে একটু ভীতির সঞ্চার করেছে। সেটা হচ্ছে যে টার্নওভারটা কমে যাচ্ছে, কয়েকশো কোটি টাকা টার্নওভার কমে গেছে। এই বিষয়টাতে অনেকে দোষ দিচ্ছে আমাদের নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ ব্যাংকের দোষ দিচ্ছে, ওয়ান অফ আওয়ার রেগুলেটর, যে অনেকে বলছে যে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত ইন্টারফারেন্স মার্কেটটাকে শেকি করে দিচ্ছে। আর বাংলাদেশ ব্যাংক অন্যদিকে বলছে যে আমরা তো করবোই, আমরা মানে একটা রেগুলেট করবো, এটাই স্বাভাবিক। এই বিষয়ে আমি স্যার আপনার কাছে জানতে চাচ্ছি, ফারুক স্যারকে দিয়ে আমি শুরু করতে চাচ্ছি। বিষয়টা হলো যে প্রথম যে কথাটা যে আমাদের টার্নওভার কমে যাচ্ছে, এই জন্য কি ব্যাংক দায়ী কিনা আমি খুব নিশ্চিত না। কারণ আমার অভিজ্ঞতা আমি দেখেছি যখনই ইন্ডেক্সটা কমতে থাকে সেই পরিস্থিতিতে টার্নওভারও কমের দিকে যায়। এটা আমার বহু বছরের অভিজ্ঞতা। এবং ইন্ডেক্সটা যদি বাড়তে থাকে, কালকে দেখবেন যদি 50-100 করে ইন্ডেক্স বাড়ে, টার্নওভার অটোমেটিক্যালি বেড়ে যাবে, তখন 1,500 হয়ে যাবে টার্নওভার। সো দ্যাটস ওয়ান। বাংলাদেশ ব্যাংকের ইন্টারফারেন্সের জন্য এটা হচ্ছে, বা বাংলাদেশ ব্যাংক ইন্টারফারেন্স করছে কিনা আমি অতটা নিশ্চিত নই। তবে যারা বিনিয়োগকারীদের থেকে বুঝতে হবে যে বাজার কোনো সময় একটু ডাল যাবে, কোনো সময় স্টেবল বা স্থবির কিছুটা থাকবে, কোনো সময় আবার একটু বিয়ারিশ হবে, কোনো সময় আবার একটু বাড়বে হবে। আমি আপনার প্রশ্নে আসছি। হ্যাভিং সেড দ্যাট, আমি বলবো যে বাংলাদেশে ব্যাংকের যে ভূমিকা, বাংলাদেশ ব্যাংকের এখানে দুটা নিয়ন্ত্রক, বা সেন্ট্রাল ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক মানি মার্কেটকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ ব্যাংকস এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যারা আছে তাদেরকে নিয়ন্ত্রণ করে, এবং সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন স্টক মার্কেট বা ক্যাপিটাল মার্কেট নিয়ন্ত্রণ করে। এবং দুটার মধ্যে একটু ওভারল্যাপিং আছে, এটা তো অস্বীকার করতে হবে না। দীর্ঘদিন ধরেই বলে আসছি যে সমন্বয়হীনতা আছে, এবং একে অপরকে একেবারে ইনফ্লুয়েন্স করে না, প্রভাব নাই, এটাও না। এক্ষেত্রে আমরা জানি যে আগের আইনে অনেক পরিবর্তন হয়েছে। আগে আইন ছিল যে দেনার 10% পর্যন্ত একটা ব্যাংকের ক্যাপিটাল মার্কেটে এক্সপোজার থাকতে পারে, এবং 2010-এ যখন আমরা ধস দেখেছি তখন 10% দেনার 10% কিন্তু অনেক টাকা, সেটাকেও ছাপিয়ে 30%, 40% অফ লায়াবিলিটি অনেকে ইনভেস্ট করেছে। বাংলাদেশ ব্যাংক সেটা নিয়ন্ত্রণ করে নাই, এবং তার ফলে বাজারে মানি ফ্লো অনেক বেড়ে গেছে, এবং কি যাওয়া হওয়া আপনারা দেখেছেন কী হবে। সেই পরিস্থিতিতে আইন এখন চেঞ্জ হয়েছে, এখন এটাকে লিঙ্ক করা হয়েছে ক্যাপিটালের সঙ্গে, বোধহয় পেড আপ ক্যাপিটালের সঙ্গে 25%। আমার মনে হয় এটা লজিক্যাল, এবং এইটুকু এনশিওর করা কিন্তু বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব। কিন্তু স্যার এখন যে জিনিসটা হয়েছে যে মার্চেন্ট ব্যাংকার্স যারা আছেন, সাবসিডিয়ারি কোম্পানিগুলো, তারা বলছেন যে তাদের যে সমস্যা, তারা বলছেন যে মানে এখানে এক্সপোজার সংজ্ঞাটা নিয়ে হচ্ছে, ডেফিনেশনটা নিয়ে কিন্তু সমস্যা হচ্ছে, যে তারা হয়তো লিস্টেড কোম্পানিতে বিনিয়োগ করেননি, অন্য কোনো কোম্পানিতে করেছেন, সেটাও তারা এক্সপোজারের মধ্যে আনছেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে তারা যেই দামে মানে কিনেছেন, ক্রয়কৃত মূল্যের ওই দামটাতে কিন্তু তারা মানে এখন মার্কেট ভ্যালুতে তারা ওইটার এক্সপোজার লিমিটটাকে ক্যালকুলেট করছে। সো যে প্রবলেমটা হয়েছে যে 20 টাকায় কোনো একটা শেয়ার হয়তো তারা কিনেছেন, ওইটার দাম এখন 40 টাকা হতেই পারে, তারা কিন্তু মানে বাংলাদেশ ব্যাংক এখন নিচ্ছে না 40 টাকা ওইটার এক্সপোজার ভ্যালু, এটা কিন্তু কোথাও নাই। এতে করে হয়েছে কি, মার্কেটটা শেকি হয়ে যাচ্ছে। এই প্রশ্নটা আমি আপনার কাছে করতে চাচ্ছি মিজান ভাই, তাহলে আপনি কি বলবেন যে এই সংজ্ঞাটা নিয়ে আপনি এই প্রবলেমটা থেকে উত্তরণের উপায় কি?
জি, স্যারের বক্তব্যর লেশ ধরেই আমি শুরু করি। সেটা হলো যে 2010-এর আগের যে বেসিসটা ছিল আপনার লায়াবিলিটিজের 10%, দ্যাট ওয়াজ টু এক্সেসিভ। আমরা যদি একটা ব্যাংকের ব্যালেন্স শিটের দিকে তাকাই, আমরা দেখি যে একটা ব্যাংকের লায়াবিলিটিস হলো 10 টাইমস অফ দ্য ইকুইটি। তো এখন যেটা হয়েছে, মানে 2010-এর মার্কেট ক্রাশের পরে এই বেসিসটাকে চেঞ্জ করে পেইড আপ ক্যাপিটাল করা হয়ে গেছে। আপনি দেখেন ইকুইটির মধ্যে পেইড আপ ক্যাপিটাল হলো একটা এলিমেন্ট। ইকুইটি ইটসেলফ ইজ 10% অফ দি টোটাল অ্যাসেটস, আর পেইড আপ ক্যাপিটাল হলো মেবি তার 10% অথবা তার 20% হতে পারে। তো লায়াবিলিটিজের দেখা যাবে যে মানে 1/20 হবে পেইড আপ ক্যাপিটাল একটা ব্যাংকের। তাহলে এই যে বেসিস চেঞ্জের কারণে ব্যাংকের সক্ষমতা টু মোবিলাইজ লিকুইডিটি ইন দি স্টক মার্কেট এইটা সাংঘাতিকভাবে খাটো হয়েছে। মানে আগেরটা ইট ওয়াজ টু ওভার স্টেটেড, ইট ওয়াজ টু লার্জ বেসিস, আর এখন যেটা হয়েছে এটা টু কনজারভেটিভ হয়ে গেছে। আমি মনে করি ইট শুড বি নট পেইড আপ ক্যাপিটাল, বেসিসটা হওয়া ছিল শেয়ার হোল্ডার্স ইকুইটি। শেয়ার হোল্ডার্স ইকুইটি হলে মানে দ্যাট উড বি মোর কম্পারেবল অ্যাক্রস ব্যাংক, কারণ অনেক ব্যাংকের পেইড আপ ক্যাপিটাল লার্জ হতে পারে, আবার অনেক ব্যাংকের পেইড আপ ক্যাপিটাল স্মল হতে পারে। তাহলে পেইড আপ ক্যাপিটাল এই যে ডিসক্রিশনারি ডিস্ট্রিবিউশনটা আছে এইটাকে অ্যাভয়েড করার জন্য শেয়ার হোল্ডার্স ইকুইটি শুড বি দি বেসিস, নাইদার লায়াবিলিটিস নর পেইড আপ ক্যাপিটাল। এটা একটা বড় পলিসি অ্যানোমালি যেটা বিরাজ করতেছে, এবং যে কারণে আর্থিক প্রতিষ্ঠানগুলোর মানে বিনিয়োগ ফ্যাসিলিটেট করতে যে সক্ষমতা সেটা সাংঘাতিকভাবে কার্টেল হয়েছে। সেকেন্ড পয়েন্ট হলো বাংলাদেশ ব্যাংকের 2010-এর আগে স্যার বলেছেন তার ব্যাপক মানে মনিটরিং ফেলিওর ছিল। আমরা সবাই জানি যে গিভেন অ্যান ইনফ্লেক্সিবল সাপ্লাই অফ শেয়ার, তখন ব্যাংকগুলো ইচ্ছে মতো তাদের লিকুইডিটি ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সামটাইমস আনলফুলি মোবিলাইজ করেছে টু দি স্টক মার্কেট। তখন যেটা হয়েছে বাবল হয়েছে এবং বাবল বাস্ট হয়েছে, কিন্তু এখন কিন্তু সেই পরিস্থিতি নেই। সেই পরিস্থিতি থেকে কিন্তু আমরা উত্তরণ ঘটেছে, অনেক অ্যানোমালিস কিন্তু ঠিক হয়ে গেছে অলরেডি। জি জি, বর্তমান পরিস্থিতিতে মার্কেটের প্রতি লিকুইডিটি যাবেই, কারণ আপনি যদি ম্যাক্রো ইকোনমিক সিনারিওটা দেখেন যে গত 2 বছর যাবত আমাদের মানি মার্কেটের কন্ডিশনটা কি, আমার কল মানি রেট হলো এখন 4%, 5%, আমার ওয়েটেড অ্যাভারেজ লেন্ডিং রেট হলো 9.5%, আমার ওয়েটেড অ্যাভারেজ ডিপোজিট রেট হলো আই থিঙ্ক 5.3% বা সামথিং লাইক দ্যাট। এইটার কিন্তু সাবস্ট্যান্সিয়াল ইমপ্লিকেশনস আছে টু মেনি ডাইমেনশনস। টু স্টার্ট উইথ, যে একজন বিনিয়োগকারীর ডিসকাউন্ট রেটটা কী হবে এখন তাহলে, কারণ আমরা যখন বিনিয়োগ সিদ্ধান্ত নেই তখন কিন্তু আমরা ফিউচার ক্যাশ ফ্লোকে ডিসকাউন্টিং করি। যখন হাই ইন্টারেস্ট রেট রেজিম থাকে তখন আমার ডিসকাউন্ট রেট উইল বি ভেরি লার্জ। তখন আমি কিন্তু লার্জ ডিসকাউন্ট রেট দিয়ে যখন ডিসকাউন্ট করব আমার ডিসকাউন্ট রেট প্রেজেন্ট ভ্যালু খুব কম হবে। আমার যেহেতু মানি মার্কেটে ইন্টারেস্ট রেট কমে গেছে, আমার ফিক্সড ইনকাম সিকিউরিটিজের ইন্টারেস্ট রেট যেহেতু ক্রমান্বয়ে কমে যাচ্ছে, আমার নিজের ডিসকাউন্ট রেটও কিন্তু কমে যাচ্ছে। এর একটা ফার্স্ট ইম্প্যাক্ট হবে স্টক মার্কেটের উপরে। আমি স্টকস আমি অনেক অ্যাট্রাকটিভ মনে করব, যে কারণে হাউসহোল্ড লেভেলে। জি, আমি আবারও আপনার কাছে ফিরবো। আমি এই পর্যায়ে ফারুক আহমেদ সিদ্দিকীর কাছে আবারও ফিরছি। স্যার, উনি যে মিজান ভাই যেগুলো বলছিলেন যে এখন ধরেন বাংলাদেশ ব্যাংকের কিন্তু ইন্টারেস্টও অনেক কমিয়ে দিয়েছে, ইন্টারেস্ট রেট অনেক কম। সঞ্চয়পত্র যেটা আছে এটা নিয়ে গভর্নমেন্ট অনেক চিন্তা করছে যে এই রেটটাও হয়তো কিছুদিন যাবত কমে যাবে, কিন্তু আমরা যদি শেয়ার মার্কেটের দিকে তাকাই এখানে কি অনেক বেশি ইনভেস্টমেন্ট তো না, এখানে ইনভেস্টমেন্ট বাড়ানোর মানে না বাড়ার কারণটা কি? আমি স্যার আপনার কাছে আসবো, তার আগে আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক, আপনি নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। জি, আমি আসলে একটা কোম্পানির ইপিএস এবং ন্যাবের ব্যাপারে বলতে চাচ্ছিলাম আর কি। জি বলুন। সামিট পাওয়ার এবং খুলনা পাওয়ারের ইপিএস খুবই ভালো এবং ন্যাবও ভালো, অথচ এই শেয়ারের দাম উঠে না বাড়ে না, কিন্তু যেগুলো ইপিএস কম সেগুলো বাড়তেছে। পাওয়ার গ্রুপের বেশিরভাগ শেয়ারের দাম 100 টাকার উপরে, কিন্তু সামিট পাওয়ার খুলনা পাওয়ার কেন উঠে না, এটা প্লিজ একটু উত্তরটা দিবেন প্লিজ। ধন্যবাদ দর্শক। আরো একটি ফোন আছে। জি দর্শক, আপনি নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মান্নান। জি, আমি জানতে চাচ্ছিলাম ফারুক সিদ্দিকী স্যারের কাছে, যেটা হলো যে স্পন্সররা সাধারণত শেয়ার হ্যান্ড ওভার করতে গেলে বা হাত বদল যখন হয় তখন সেটা
আপনার ডিএসসি তে আমরা দেখি যে তার স্ক্রিনে আসে যে কে কত শেয়ার বিক্রি করলো বা বিক্রি করতে চাচ্ছে, কিন্তু একটা কোম্পানি দেখছি তাদের প্রায় 23% শেয়ার হাত বদল হয়ে গেছে, কিন্তু কোনো ডিক্লেয়ার আমরা স্ক্রিনে পাইনি। এটা কিভাবে সম্ভব? ধন্যবাদ দর্শক। আপনার কাছে অনেকগুলো প্রশ্ন জমে গেছে, আপনি আনসার করুন। তবে আমার মনে হয় যে হাত বদল হয়েছে, তারা ঘোষণা দেয়নি, এটা মনে হয় সম্ভব না। এটা আমার জানা নাই যে এই ধরনের কোনো ঘটনা ঘটেছে। এটা যদি সত্যি স্পেসিফিক কিছু থাকে তাহলে সেটা যিনি প্রশ্ন করেছেন ওনার এসএসসিতে জানানো উচিত, এবং আমি নিশ্চিত যে এসএসসি এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বা অন্তত তদন্ত করে দেখবে এবং সত্য হলে এটা ব্যবস্থা করবে। বিষয়ে আমার মনে হয় আমার কোনো সন্দেহ নাই। সুতরাং দিস শুড বি অ্যাড্রেস টু এসএসসি। আমরা মূল প্রশ্নে যেটা যাচ্ছিলাম, আমি ডক্টর মিজানের সঙ্গে একটা ব্যাপারে আমি একমত যে আমাদের যে 25% যে এক্সপোজার করা হয়েছে এইটা হচ্ছে পেড আপ ক্যাপিটালের। এখানে কিন্তু একটা অ্যানোম্যালি যেটা উনি পয়েন্ট আউট করেছেন, ইট ইজ ভেরি কারেক্ট, যে ইকুইটির সঙ্গে আমরা পেড আপ ক্যাপিটাল যদি অনেক ব্যাংকের পলিসি হতে পারে যে এটাকে আনডিস্ট্রিবিউটেড ইনকাম হিসাবেই আমরা রেখে দেব, আমরা এটাকে স্টক শেয়ার দেব না। আবার রিভার্স হতে পারে, এটা ডিপেন্ডিং অন সিচুয়েশান, অনেক ধরনের সিচুয়েশান নিয়ে এটা সিদ্ধান্ত নেয়। বাট দ্য ফ্যাক্ট রিমেইনস যে যে আনডিস্ট্রিবিউটেড ইনকামটা সেটা ইকুইটিতে বা পেড আপ ক্যাপিটালে যে কোনো সময় কনভার্ট করা সম্ভব, এবং দে আর প্র্যাকটিক্যালি যে সেম থিং। অন্যান্য ক্ষেত্রে বাজেট 3 ক্ষেত্রেও এটা কিন্তু একসাথে টিয়ার 1 হিসাবে ট্রিট করা হয়। সুতরাং এইখানে আমার মনে হয় একটা ডেফিনেশনের সমস্যা আছে। তবে এটা যেহেতু পার্লামেন্টে পাস করা একটা আইন, সেখানে যদি পেড আপ ক্যাপিটাল বলা থাকে তাহলে সেক্ষেত্রে এখানে এখন ইন্টারপ্রেট করা বাংলাদেশ ব্যাংকের পক্ষে অসুবিধা আছে। তবে বাংলাদেশ ব্যাংক জিনিসটা পয়েন্ট আউট করতে পারে বা এসিসিও পয়েন্ট আউট করতে পারে, যাতে করে এটা আমরা মাননীয় মন্ত্রী এবং পার্লামেন্টে প্রয়োজন বোধে উপস্থাপন করতে পারি। কিন্তু এখানে একটা খুব সীমিত হয়ে গেছে ব্যাংকের এক্সপোজার, এ ব্যাপারে আমি একমত। দ্বিতীয়ত প্রাইসিং সংজ্ঞা কিন্তু এক্সপোজারের ডেফিনেশন দেওয়ার মালিক তো আমি জানি না, রুল মেকিং পাওয়ার কার আছে। ওই ব্যাংকিং কোম্পানি আইনে যদি রুল মেকিং পাওয়ারটা করে দেওয়া থাকে সরকারের, তাহলে সরকারই এটা ঠিক করবেন যে কোনটা আসবে কোনটা যাবে। আর রুল মেকিং পাওয়ার যদি বাংলাদেশ ব্যাংককে দেওয়া থাকে তাহলে বাংলাদেশ ব্যাংকই রুলে ঠিক করবে যে কোনটা আসবে বা কোনটা যাবে। এটা একটা আইনের জরুরি, এই ডেফিনিশনটা ঠিক করা। এটা যদি ডিফাইন করা না থাকে, এটা রুলে নিয়ে এসে ডিফাইন করাটা অবশ্যই অত্যন্ত জরুরি। আর একটা প্রশ্ন এসে গেছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হাউ দি ভ্যালুয়েশন। আমরা কিভাবে যে ব্যাংকের যে এক্সপোজার যোগ্য আছে, তাদের হাতে যে স্টকটা আছে, ভ্যালুয়েশনটা ডেলি চেঞ্জ হচ্ছে। এটা কেনার দাম একটা ছিল, হয়তো এখন বেড়ে গেছে অথবা এখনও কমে গেছে। তো বাংলাদেশ ব্যাংক যে সিস্টেমটা করে সেটা কিন্তু কারেন্ট ভ্যালুয়েশন প্রাইসে ভ্যালুয়েশন করে, পয়েন্টে ভ্যালুয়েশন করে থাকেন। এবং এটা আজকের না, এটা এই প্রশ্নটা কিন্তু অনেক দিন থেকেই প্রশ্নটা উঠেছে, এটা নতুন করে যে প্রশ্নটা উঠেছে তা নয়, এটা অনেক দিন থেকে ইট ইজ বিং ডিবেটেড। এবং বাংলাদেশ ব্যাংক এটা বহু পরীক্ষা নিরীক্ষা করে বলেছেন না আমরা এখান থেকে সরতে চাই না। এবং একটা যুক্তি আছে এরকম, হয়তো এখন এই যুক্তিটা তেমন প্রাসঙ্গিক নয়, কিন্তু যখন বাজার খুব রাইজিং তখন কিন্তু প্রাসঙ্গিক হয়ে যায়। সেটা হচ্ছে একটা ব্যাংকের যখন লিমিট 25% হয়ে গেছে, যখন দাম বেড়ে যায় তখন 25% এক্সিড করে, তখন ব্যাংক কিন্তু বিক্রি করতে বাধ্য হয়, বাজারে নতুন সাপ্লাই আসে না। কিন্তু আপনার হিসাবটা তো অন্যরকম, অন্য কোথাও কিন্তু এরকম নাই ডেফিনিশনটার ব্যাপারে। আমি এরকম অভিজ্ঞ ব্যক্তি না যে পৃথিবীর কোথায় কি আছে জানি, তবে আমাদের দেশে কিন্তু এটা নতুন না। এই পদ্ধতিটা কিন্তু বাংলাদেশ ব্যাংক বহু আগে থেকেই অনুসরণ করে আসছে। এখন পরিবর্তন তো যে কোনো সময় করা যায়, প্রয়োজন বোধে করা যায়, প্রয়োজন বোধে এসএসসির সঙ্গে আলাপ করে নিতে পারে। আমাদের একটা মূল সমস্যা হলো যে এসএসসি, বাংলাদেশ ব্যাংক, ইডরা, জাতীয় রাজস্ব বোর্ড, এই যে সংস্থাগুলো জড়িত মানি মার্কেট এবং ক্যাপিটাল মার্কেট এবং রেভিনিউয়ের সঙ্গে জড়িত, আমরা একসাথে বসতে পারি। মিজান ভাইয়ের কাছে আসছি, মিজান ভাইকে আজকে পেয়েছি আমরা।
মিজান ভাই, আপনি বলবেন যে অনেকগুলো কোম্পানি আসে, ধরেন আমরা সবসময় বলি যে দেখে শুনে বুঝে বিনিয়োগ করবেন, তারা দেখে সবকিছু, যখন বিনিয়োগকারীরা বিনিয়োগ করছে তখন কিন্তু তারা দেখে শুনেই বিনিয়োগ করছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে তাদের প্রসপেক্টাস দেখে আপনার সব কিছু দেখে বিনিয়োগ করছে, নতুন কোম্পানিগুলোর ক্ষেত্রে বলছি। কিন্তু অনেকগুলো কোম্পানির ক্ষেত্রে দেখা যাচ্ছে কি ওনারা যে জিনিসগুলো দেখিয়েছে আগে হয়তো খুব পজিটিভ দেখিয়েছে, ইপিএস, গ্রোথ, সব কিছুই, কিন্তু মার্কেটে আসার পরের বছরই দেখা যাচ্ছে যে তারা ওইভাবে ইপিএসটা আর ভালো হচ্ছে না, কিংবা কোম্পানিটা ওইভাবে ভালো পারফরমেন্স দেখাতে পারছে না। এই ক্ষেত্রে যদি এইসব ব্যাপারে যদি আপনি একটু বলতেন যে গলতটা কোথায়। জি, আমি এই বিষয়টায় আসার আগে জাস্ট আমি 30 সেকেন্ডসে বলবো যে এখানে অ্যাকাউন্টিং রুলসটা খুব আনএম্বিগুয়াস স্যার। যদি কোনো ব্যাংকের এক্সপোজার থাকে টু মার্কেটেবল সিকিউরিটিজে, সেটার ভ্যালুয়েশন ইজ রেগুলেটেড বাই IFRS 39 এবং IFRS 12। ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টসের ভ্যালুয়েশন বলা আছে মার্ক টু মার্কেট, মানে এগুলোর ভ্যালুয়েশন শুড বি ডান ফলোয়িং মার্কেট প্রাইস, এবং এটাই বাংলাদেশ ব্যাংকও এনফোর্স করছে। দিস ইজ গ্লোবাল প্র্যাকটিস, এটা নিয়ে আলোচনা করার সুযোগই নাই আসলে। মূল ফ্ল যেটা হচ্ছে, মূল ডিফেক্ট হলো আমার বেসিস যেটা, এটা পেইড আপ ক্যাপিটালের সাথে করার কারণেই এই প্রবলেমগুলো সৃষ্টি হচ্ছে। যদি এটা ইকুইটির সাথে করা হতো তাহলে কিন্তু এই প্রবলেমটা অনেকখানি মিনিমাইজ হয়ে যাবে, অত এলিমিনেটও হয়ে যেতে পারে আমার বিশ্বাস। আপনার যে মূল প্রশ্ন সেটা হলো যে মানে অনেক কোম্পানি আইপিওতে আসার সময় তারা খুব রোজি একটা পিকচার দেয়, তারা একটা ভালো ফোরকাস্ট, তারা একটা ভালো গ্রোথ এক্সপেকটেশনের কথাও বলে, কিন্তু লিস্টেড হওয়ার পরে আমরা অ্যাকচুয়াল পারফরমেন্সের সাথে ওই যে কমিটেড পারফরমেন্স যেটা ছিল, যেটা প্ল্যান পারফরমেন্স ছিল, তার মধ্যে একটা ডিফারেন্স পাই, বিগ ডিফারেন্স পাই। এটা কেন হয়? এইটা হয় আসলে ম্যানেজমেন্ট যখন কোনো কোম্পানিকে লিস্টেড করতে চায় তখন তারা ওভারস্টেট করতেই চাইবে, কারণ ওভারস্টেটমেন্ট উইল হেল্প দেম টু গেট এ বেটার প্রাইস, এ মোর ফেভারেবল প্রাইস, এবং প্রত্যেকটা ম্যানেজমেন্টই চায় তার স্টকের মানে হাইয়েস্ট প্রাইস মার্কেট থেকে রেজ করবে। এখানে বিনিয়োগকারীদের স্বার্থ কে দেখবে? যদি লিস্টেড হতে হয়, বিনিয়োগকারীর স্বার্থ দেখার জন্য সর্বপ্রথম বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এবং যে এক্সচেঞ্জের লিস্টেড হবে সেই স্টক এক্সচেঞ্জের যে ব্যবস্থাপনা আছে, যে বোর্ড আছে, তাদের এখানে বিনিয়োগকারীদের স্বার্থের কথা চিন্তা করতে হবে। কিভাবে করে সেটা হলো, আমরা জানি যে লিস্টেড হওয়ার প্রক্রিয়ার মধ্যে ইস্যুয়ারের বড় ভূমিকা থাকে, আন্ডাররাইটার্সের বড় ভূমিকা থাকে এবং অ্যাপ্রুভাল অথরিটি বড় ভূমিকা থাকে। স্টক এক্সচেঞ্জ ইটসেলফ আমরা বলি সিউডো রেগুলেটর, তাদেরও কিন্তু লিস্টেড করার না করার বড় ইখতিয়ার আছে। তারা যখন আর্থিক প্রতিবেদনটা দেখে, সিএসসি করে, বিএসসি করে না, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিস্টিং এখন করছে, এখন বুক বিল্ডিং মেথডে আসছেন তারা, তাদের যে লিস্টিং কমিটিটা আছে, এই কমিটি কিন্তু একটা বড় ভূমিকা আছে, মেবি রিকমেন্ডেটরি ভূমিকা, বাট ওই ভূমিকাটা কিন্তু যথেষ্ট রেলেভেন্স আছে। তারা কিন্তু আর্থিক প্রতিবেদনে যে প্রকাশিত তথ্যগুলো আসছে সেগুলোর মানে যথাযথ রিভিউ করতে পারে, তারা এর সত্যাসত্য কি আছে, এর রিলায়েবিলিটি কি আছে দেখতে পারে। আমি একটু ইন্টারফেয়ার করি, যে সবাই বলে, সবার সাথে আমাদের কথা হচ্ছে, ওনারা বলে যে যেই ডাটাগুলো দেয় সেটা দেখেই তো তারা লিস্টিং দেয়। বিএসসিসিও যদি বলেন, তারা কিন্তু ডাটাগুলো ক্যালকুলেট করে, হিসেব নিকেশ করে তারপরে দিচ্ছে। কিন্তু এখানে হয় কি, যখন আসে কোম্পানি যখন ঠিক মতন পারফর্ম করে না, এটার ক্ষতিগ্রস্ত হচ্ছে বিনিয়োগকারীরা। এখানে আপনি বিনিয়োগকারীদেরকে এই ইয়ে থেকে বের হওয়ার সুযোগটা কি? বিনিয়োগকারীরা কি করবে তাহলে, কিংবা এই দায়িত্ব কার? এই প্রবলেমকে মিনিমাইজ করার জন্য তিনটে এরিয়াতে ইন্টারভেনশন জরুরি। একটা হলো প্রকাশিত তথ্য, পাবলিশড অ্যাকাউন্টিং ডেটা যেটা আসছে, সেইখানে আমরা মানে এটাকে বলে আদার কম্প্রিহেন্সিভ ইনকাম দেখতে পাই, মানে প্রায়র টু দি ইয়ার্স অফ লিস্টিং। এই আদার কম্প্রিহেন্সিভ ইনকাম কিন্তু নন রেকারিং প্রফিট এবং ইনকাম, এটা কন্টিনিউ করবে না। বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ এবং বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনগুলো তারা এই আদার কম্প্রিহেন্সিভ ইনকামকে সেপারেট করতে পারে, অ্যান্ড দ্যাট শুড নট বি ইনক্লুডেড ইন দি ক্যালকুলেশন অফ বিপিএস। আর একটা হলো যে এই এনএভির একটা ওভার স্টেটমেন্ট হয়, মানে তারা ওভার ভ্যালুয়েশন করে তারা এনএভিকে 2 গুণ 3 গুণ বাড়িয়ে দেয় প্রায়র টু লিস্টিং। এই যে ভ্যালুয়েশন রিভ্যালুয়েশন যেটা হচ্ছে, এইটার রিলায়েবিলিটি কোশ্চেন করার এখতিয়ার বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আছে। আর থার্ড যেটা হলো যে আইপিও থেকে টাকা তোলার পরে সেই টাকার সদ্ব্যবহার হচ্ছে কিনা। ইন মেনি কেজেস যেটা হয়েছে আমরা দেখেছি যে ক্যাপিটাল স্ট্রাকচারকে রিঅর্গানাইজ করতে আইপিওর অনুমোদন দেওয়া হয়েছে, এইটা কিন্তু ইনঅ্যাপ্রোপ্রিয়েট। ক্যাপিটাল স্ট্রাকচারকে রিস্ট্রাকচার করতে দিলে, মানে ডেট কমাতে দিলে ইকুইটির মাধ্যমে, তাতে কিন্তু ওই কোম্পানির প্রোডাক্টিভ ক্যাপাসিটি বাড়ে না। আমাদের বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ করতে হলে নতুন ক্যাপিটালকে বিনিয়োজিত করতে হবে তার উৎপাদনশীলতা বাড়ানোর জন্য, তার টার্নওভার বাড়ানোর জন্য, তার আর্নিংস বাড়ানোর জন্য।
ফারুক আহমেদ সিদ্দিকী স্যারের কাছে আমার কোয়েশ্চেন, যে স্যার আমরা যেটা শুনছিলাম মিজান ভাইয়ের কাছ থেকে যে আমরা যে আলোচনাটা করছিলাম বিরতির আগে, যে আমাদের বিনিয়োগকারীরা প্রসপেক্টাস দেখে বিনিয়োগ করছে সব কিছু হিসেব করে, ফান্ডামেন্টাল বেস তাদের এভরিথিং হিসেব করে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে মার্কেটে আসার পর কোম্পানিটা ওইভাবে আগের মতন পারফর্ম করছে না, কিংবা যেই তথ্যগুলো দিয়েছে সেগুলো মানে সবগুলো মিলছে না। এই ক্ষেত্রে তারা দ্বিধাগ্রস্ত হয়ে পড়ছে। আপনার কাছে আমার সেম কোয়েশ্চেন, যে এই ক্ষেত্রে কি করার আছে, কিংবা আমাদের রেগুলেটরি বডি যারা আছেন, কিংবা আমরা শুনেছিলাম যে ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট একটা অ্যাক্ট হওয়ার কথা ছিল, কিংবা হয়েছে, পাস হয়েছে, কাউন্সিলটা এখনো হয়নি, এই বিষয়গুলো নিয়ে যদি আপনি একটু বলতেন। প্রথমত যে জিনিসটা আমরা দেখছি যে ইস্যু প্রাইস যেটা আসছে, আমরা বিগত 2-3 বছরে দেখেছি যে একটা ইস্যু প্রাইস বাজারে একটা আইপিও আসার পরেই খুব দ্রুত এটা দাম বেড়ে যায়, হয়তো 45 টাকা থেকে 145 টাকা হয়ে যায়, এবং তারপরেও দেখা যায় যে ইনভেস্টর এটা কিনছে, এবং তারপরে দামটা কমতে শুরু করে। এভাবে কিন্তু বহু ইনভেস্টর অনেক লস দিয়েছে। সুতরাং ফার্স্ট হচ্ছে ইনভেস্টরকে কিন্তু সাবধান হতে হবে যে কম দামে সে এখানে বিনিয়োগ করতে পারে, কারণ লস হলে কিন্তু বিনিয়োগকারীরই হবে। দিস ইজ ওয়ান থিং। বাট দি ফান্ডামেন্টাল কোশ্চেন যেটা আপনি করছেন, যে হ্যাঁ এটা ঠিকই যে এরপরেও যে এক্সপেকটেশন অনুযায়ী দাম বাড়ছে না বা কমে যাচ্ছে, যে প্রসপেক্টাসে যে ধরনের একটা আশা দেওয়া হয়েছে হয়তো সেটা ঘটছে না। এইখানে আমার মনে হয় যে ফান্ডামেন্টালি যে যারা এটা ঠিক করছে, এখন তো বুক বিল্ডিংয়ে চলে গেছে, যেগুলো প্রিমিয়াম চাচ্ছে সেখানে কিন্তু ইনস্টিটিউশন মিলে, অনেকগুলো ইনস্টিটিউশন মিলে এটা করছে, এবং সেখানেও প্রাইসিংয়ের ব্যাপারে কিছু প্রশ্ন এসে গেছে, যে দেখা যাচ্ছে বুক বিল্ডিংয়েও কিছু এখনও যে বুক বিল্ডিংটা হয়েছে, যে 2-1টা কোম্পানি খুব ওভার প্রাইসে কিনে এটাকে হয়তো কিছু ধরনের কিছু সেই বুক বিল্ডিংটা গেল, ম্যাক্সিমাম করেছে যে 15 টাকা 20 পয়সা, কিছু কিছু কোম্পানি করেছে যে 42 টাকা 40 টাকা। এখানে কোশ্চেন এসছে যে তারা এত বেশি প্রাইসিংটা করলেন কেন, এই কোশ্চেনটা আমাদের দায়বদ্ধতা আছে। সেখানেও একটা এই প্রশ্নের বোধহয় ডক্টর মিজানও ছিলেন বোধহয় ওই দিন, যে সেদিন আমরা আলোচনা করেছিলাম যে এখানে আরও কিছু কোনো রিফর্মস প্রয়োজন আছে কিনা, যে কোনো একটা ওয়েটেড অ্যাভারেজ করা বা আরও কোম্পানিকে অ্যাভারেজ করা এবং একটা ওয়েটেজ নিয়ে আসা, এ করে একটা রিফর্মস করা আসা, যাতে করে আর একটু রেশনাল লেভেলে দামটা ফিক্স করা যায়। দ্যাটস ওয়ান। বাট দ্য ফান্ডামেন্টাল কোশ্চেন ইজ, আমরা যত কিছুই করছি, ইস্যুয়ার যা করছে, আন্ডাররাইটার করছে, বা এক্সচেঞ্জগুলো যেটা দেখছে, এসিসি যেটা দেখছে, সবই কিন্তু অন দ্য বেসিস অফ দ্য ডেটা উই আর গেটিং ইন দ্য ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এবং অডিট রিপোর্ট থেকে যেটা আসছে। এখন ওইখানে যদি গলত থাকে, যদি ভ্যালুয়েশনে গলত থাকে, ভ্যালুয়ার যে আছে সে যদি গলত করে থাকে, অথবা যদি রং কতগুলো প্রেমিসে খুব মানে অ্যাকুরেট ডেটা না পেয়াই আমরা, অর্থাৎ অডিট কোয়ালিটি যদি সেরকম ভালো আমি না হয়। একটু ইন্টারফেয়ার করি। অডিটররা বলছেন যে তারা আমাদেরকে যে কোম্পানিগুলো যেই আমাদেরকে ডেটা সাপ্লাই দিয়েছে, আমরা সেটার বেসিসে এটার মূল্য নির্ধারণ করেছি। এই ক্ষেত্রে আপনি কি বলবেন? এক্ষেত্রে মূল প্রশ্ন দ্বারা যেতে হয় যে আমাদের এই সমস্যা খুব দুরূহ সমস্যা, তার মানে কর্পোরেট গভর্নেন্স নেই। কর্পোরেট গভর্নেন্স না থাকার ফলেই বোর্ড যেভাবে চাচ্ছে সেইভাবেই ম্যানেজমেন্ট বা ফিগারগুলো এক্সটার্নাল অডিটরকে দিতে বাধ্য হচ্ছে। যদি প্রপার কর্পোরেট গভর্নেন্স থাকতো তাহলে কিন্তু এটা সম্ভব ছিল না। তো এই জিনিসগুলো কিন্তু সমস্যা হতে একদিনে হবে না সমাধান, এগুলো দীর্ঘদিন লাগবে। কর্পোরেট গভর্নেন্স, তারপরে প্রপার ডেটা, তারপরে প্রপার অডিটিং, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, এই জিনিসগুলো ঠিক করতে গেলে যে বেসিক যে আমাদের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট যেটা হয়েছে, এরপরে পর্যন্ত প্রায় 1.5 বছর হয়ে গেল, কাউন্সিলটা হচ্ছে না। আমরা শুনছি যে হচ্ছে, বাট এটা আমরা দীর্ঘদিন ধরে শুনছি হচ্ছে। কিন্তু আমার মনে হয় এখানে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে সরকার একটা এখনো সিদ্ধান্তহীনতায় মধ্যে আছে কোথাও কোনো ক্ষেত্রে। যদি কোনো সেরকম কিছু থাকে, যদি ফার্দার রিফর্মস প্রয়োজন হয়, সেটা করে এই জিনিসটা তাড়াতাড়ি আসা উচিত, দ্রুত আসা উচিত, সবার স্বার্থে, বিনিয়োগকারীদের স্বার্থে। এখন রিফর্মস কাউন্সিলও নেই, আবার আইসিবি মনে করছে কাউন্সিল তো আসছে, আমাদের তার দায়িত্ব কমে গেছে। এই যে একটা সিদ্ধান্তহীনতার মধ্যে তো দীর্ঘদিন থাকা উচিত না। জি, আমি এখন একটু মিজান ভাইয়ের কাছে আসতে চাচ্ছি।
আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে ভালো ভালো কোম্পানি, আমরা সবসময় যেটা চাই স্টক মার্কেট মানেই কিন্তু, আর বাংলাদেশের পুঁজিবাজারটা হচ্ছে গ্রোয়িং একটা বাজার, এটা প্রতিদিনই প্রতিনিয়ত একটু একটু করে বড় হচ্ছে, ডেপথ বাড়ছে, পরিসর বাড়ছে, সাইজ বাড়ছে, সব কিছুই বাড়ছে। আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা ভালো ভালো কোম্পানি যদি আনতে চাই, কিভাবে আনা যায়? এখানে ভালো 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 কোম্পানিগুলো আনতে হলে কি করা উচিত আমাদের? আমি একজন দর্শক আছেন, তার ফোনটা নিয়ে আপনার কাছে আসছি। জি দর্শক, আপনি নাম বলে প্রশ্নটি করুন। জি জি, আসসালামু আলাইকুম। আমি এনামুল করিম বলছিলাম ঢাকা থেকে। জি বলুন। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে আমাদের পাওয়ার সেক্টরে তো দেখা যায় যে মোটামুটি পি রেশিও ভালো, এগুলো ফান্ডামেন্টাল ভালো সবাই বলে আর কি। অন্যান্য সেক্টরগুলো যেভাবে মুভমেন্ট করতেছে, এই পাওয়ার সেক্টরটা তেমন মুভমেন্ট করতেছে না। এটার কি কোনো কারণ আছে? এটা যদি ভালোই হবে, ফান্ডামেন্টাল ভালো থাকে, তাহলে এটা তো চাহিদা সৃষ্টি হওয়ার কথা, এটার ভ্যালুও বাড়ার কথা। জি দর্শক, আমরা আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আমরা আপনি থাকুন, আমাদের সাথে থাকুন, আমরা বলার চেষ্টা করছি। জি, আমি দর্শকের প্রশ্নটার উত্তরটা আগে দিয়ে আপনার মূল প্রশ্নে আসি। আই থিঙ্ক পাওয়ার সেক্টরের ভিতরেও অনেকগুলো কোম্পানির শেয়ার প্রাইসে তাৎপর্যপূর্ণ পরিবর্তন ইন রিসেন্ট টাইমস সংঘটিত হয়েছে। আসলে এটা ইন্ডাস্ট্রি স্পেসিফিক হয় না, এটা কোম্পানি স্পেসিফিক হয়। কোন কোম্পানির শেয়ার প্রাইস বাড়বে, কোন কোম্পানির শেয়ার প্রাইস কমবে, এটা ডিপেন্ড করে ওই কোম্পানির মানে ওর টার্নওভার, ওর ইপিএস, ওর ক্যাশ ফ্লোজ এবং তার ফিউচারের মানে পোটেনশিয়াল কী আছে, ফিউচার গ্রোথ প্রসপেক্ট কী আছে। তো আমি বিনিয়োগকারীকে বিনীত অনুরোধ করতে চাই, আপনি কোম্পানির ফান্ডামেন্টাল দেখেন, আপনি ওই ইন্ডাস্ট্রি ওয়াইড মুভ না করে আপনি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যেসব কোম্পানিগুলো মনে হবে যে ফান্ডামেন্টালি সাউন্ড, আন্ডার প্রাইসড, সেগুলোতে আপনি বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করলে আপনার ক্যাপিটাল ইরোশন হবে না, বরং আপনার ক্যাপিটাল গেইন এবং প্রফিট হওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হবে। আমি আপনার প্রশ্নে আসতে চাই যে কিভাবে আমরা ভালো কোম্পানিগুলোকে ক্যাপিটাল মার্কেটে অ্যাট্রাক্ট করতে পারি। এই অ্যাট্রাক্ট করার জন্য তাদেরকে ইনসেন্টিভ দিতে হবে। সেটা কি ইনসেন্টিভ? আমরা জানি একটা কোম্পানি যদি লিস্টেড হতে চায়, তার মানে ইনফরমেশন প্রোডাকশন কস্টে ব্যাপক প্রবৃদ্ধি হয়, ইনক্রিজ হয়। তাহলে আমি কেন, হোয়াই শুড আই চুজ টু বি লিস্টেড? যেখানে আমি জানি আমার অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট আমার রিপোর্ট প্রোডাকশন এবং এগুলো ডিসিমিনেশন করতে আমার প্রত্যেক বছর হিউজ অ্যামাউন্ট অফ ক্যাশ ফ্লো আমার কোম্পানি থেকে চলে যাবে। তাহলে লিস্টেড হওয়ার ইনসেন্টিভ হলো যে আমি আনলিস্টেড থাকলে আই শুড বি সাবজেক্ট টু বিগার ট্যাক্স রেট। আমি লিস্টেড হলে আমার জন্য একটা ট্যাক্স সেভিংস, একটা ট্যাক্স সেভিং হয়। সাধারণত বিদেশে আমরা দেখি যে লিস্টেড কোম্পানি এবং আনলিস্টেড কোম্পানির মধ্যে একটা সিগনিফিক্যান্ট মানে ট্যাক্স রেট ডিফারেন্স কাজ করে। আমাদের এখানে কিন্তু সেটা নেই। আমরা জানি ব্যাঙ্কগুলো 40%, 42.5% রেটে ট্যাক্স দেয়। এটা কিন্তু একটা মানে বড় অ্যানোমালি। আমি বলবো লিস্টেড হও, আমি বলবো তাকে I will make them subject to many regulations, many rules, many enforcement monitoring, কিন্তু in the same time আমি তাকে highly tax করব, বেনিফিট দিতে হবে, কোনো না কোথাও ইনসেন্টিভ দিয়ে তাদেরকে আনতে হবে। Right, this is not logical actually. We have to really correct this mismatch in the fiscal policy. আমি আপনাকে তার সাথে আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি যে আমাদের গভর্নমেন্ট শেয়ার, আমরা অনেক দিন ধরে বলে আসছি যে মার্কেটটাতে আস্থা ফিরে আসতে শুরু করেছে, বিনিয়োগকারীরা আসছে, গভর্নমেন্ট শেয়ারগুলো আসুক, ভালো ভালো কোম্পানিগুলো যেগুলো আছে, কিন্তু আমরা পাচ্ছি না তাদের কোনো আগ্রহ ওইভাবে মানে তাদেরকে আমরা আনতে পারছি না। তাদের কিন্তু যতগুলো গভর্নমেন্ট শেয়ার এসছে আইসিবির থ্রুতে এসছে। এখানে আপনি বলবেন যে কেন গভর্নমেন্ট শেয়ারগুলো আসছে না মার্কেটে, কিংবা আমরা আনতে পারছি না? এটা খুবই দুঃখের একটা বিষয় আমাদের জন্য। গভর্নমেন্ট শেয়ারগুলো অফলোড করার ব্যাপারে আমরা বহুদিন যাবত দাবি করে আসছি। আসলে একটা কোম্পানি শেয়ার কখন অফলোড করবে অথবা নতুন কখন সে আইপিওতে আসবে, কর্পোরেট ম্যানেজমেন্ট বা অথবা যারা স্পন্সর শেয়ার হোল্ডার, তাদেরও কিন্তু একটা বড় ইন্টারেস্ট আছে। তারা কিন্তু একটা ফেয়ার প্রাইস চায়। যে মার্কেটে 300 কোটি টাকা 400 কোটি টাকা টার্নওভার, সেখানে কিন্তু কোনো ভালো কোম্পানি কিছুদিন আগে পাওয়ার গ্রিড এটা কিন্তু সঙ্গে সঙ্গে হয়েছে এবং তারাও মোটামুটি ভালো প্রাইসই পেয়েছে, তারপরেও কিন্তু তাদের আগ্রহটা ওইভাবে আমরা দেখছি না। গভর্নমেন্ট কোম্পানির সিদ্ধান্তটা কিন্তু ব্যুরোক্রেটিক প্রসেসে হয় আমরা জানি, এবং সেইখানে কিছু মানে পলিটিক্যাল ইকোনমিক ফ্যাক্টর আছে। যদি লিস্টেড হয় তাহলে বোর্ডের গভর্নেন্স চেঞ্জ হয়ে যাবে। আমরা জানি যে ক্ষুদ্র স্বার্থে বৃহৎ স্বার্থটাকে আমরা জানি যে যদি গভর্নমেন্টের ওনারশিপ ইনট্যাক্ট থাকে তাহলে দেয়ার উইল বি সার্টেন পিপল হু উইল বি এনজয়িং ডিভিডেন্ড অফ দিস গভর্নমেন্ট ওনারশিপ। তারা হয়তো মানে ওই সুযোগগুলো হাতছাড়া করতে চায় না। বাট আমি মনে করি সরকার বৃহৎ স্বার্থে
উচিত গভর্নমেন্টের যে ভালো ভালো কোম্পানিগুলো আছে এগুলোকে স্টক মার্কেটে আনলে এই কোম্পানির লিকুইডিটি বাড়বে, শেয়ার ট্রান্সপারেন্সি সৃষ্টি হবে এবং বিনিয়োগকারী স্বার্থ সংরক্ষিত হবে, ট্রান্সপারেন্সিও বাড়বে। তবে একটা পয়েন্ট আমি শুধু অ্যাড করব, কোম্পানিগুলোর যে ইনসেন্টিভের একটা যে ল্যাক অফ ইনসেন্টিভ, এটার একটা কারণ হলো ডাইরেক্ট লিস্টিংয়ে যখন আসছে তখন শেয়ারগুলো বিক্রি হয়ে যাচ্ছে, শেয়ারের মালিক হচ্ছে সরকার, সুতরাং টাকাটা সরকারি পাচ্ছে, কোম্পানি কিন্তু পাচ্ছে না, কোম্পানির ব্যালেন্স শিট কিন্তু ওই রকমই রয়ে যাচ্ছে। সুতরাং কোম্পানি যেহেতু কোনো টাকা পাচ্ছে না, এটা যাচ্ছে সরকারি রাজকোষে, সুতরাং কোম্পানির পক্ষ থেকে কোনো ইনসেন্টিভ এখানে না থাকায় তারা উৎসাহিত বোধ করে না। এটা বোধহয় সেই জন্য সরকারের চাপ দিতে হবে। There has to be a very strong political commitment. আমরা দীর্ঘদিন ধরেই জানছি যে প্রক্রিয়াধীন আছে সরকার, শেয়ারগুলো এতদিন ধরে যদি প্রক্রিয়াধীন থাকে তাহলে বুঝতে হবে সরকারের যে রাজনৈতিক অঙ্গীকার সেটা যথেষ্ট পরিমাণে নাই। সেটা যদি যথেষ্ট পরিমাণে থাকতো তাহলে এটাকে বাধা দেওয়ার মতো শক্তি কার আছে? যদি ফাইন্যান্স মিনিস্টার বলে যে ইউ হ্যাভ টু ডু ইট and you do it in within 3 months. স্যার, আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি দেখেছেন যে আমরা অনেক সময় শেয়ার মার্কেট নিয়ে বললে আমাদের একটা বলি যে 96-এর শেয়ার বাজার আপনি দেখেছেন অনেক, এখন 2017 সাল, এর মধ্যে কিন্তু রুলস পলিসি অনেক চেঞ্জ হয়েছে এবং আরও যত সময় যাবে তত বেশি ডেভেলপড হবে, কিন্তু আমরা কিন্তু ওইভাবে পার্টিসিপেশন দেখছি না। আমরা উন্নত দেশগুলোতে দেখেছি যে ওখানে অনেক দেশ আছে যে 80% লোক শেয়ার বাজার ইনভেস্ট করে, কারণ অন্য দেশে আপনার ইন্টারেস্ট অনেক কম। আমাদের দেশে রিসেন্টলি ইন্টারেস্ট রেট, ব্যাঙ্কগুলোর ইন্টারেস্ট রেট, এফডিআর এর কথা যদি বলি, ফিক্সড ডিপোজিট রেট অনেক কমে গেছে, তারপরেও ওইভাবে বিনিয়োগকারী আমরা দেখছি না শেয়ার মার্কেটে। আপনি যদি এই বিষয়টা নিয়ে বলতেন, এবং তার সাথে আপনি আরও একটা জিনিস বলবেন আমাদের জন্য, যে কি করে আমরা নতুন নতুন বিনিয়োগকারী আনতে পারি বাজারে। আমার মনে হয় যে আমাদের বিনিয়োগ করার মতো ভালো কোম্পানির অভাব আছে, এটা আমার মনে হয় একটা মূল কারণ। আমি যদি বিনিয়োগ করতে চাই যেখানে ভালো ফান্ডামেন্টালস আছে, ভালো ইপিএস আছে, ভালো ক্যাশ ফ্লো আছে, ভালো এনএভি আছে, এসব কোম্পানিতে বলবো ট্র্যাক রেকর্ড যার ভালো, যার কর্পোরেট গভর্নেন্স ভালো, এ ধরনের কোম্পানি আমাদের খুব সীমিত। এবং আমাদের মূল ব্যর্থতা হচ্ছে অনেক ভালো ভালো কোম্পানি বাংলাদেশে আছে যাদেরকে আমরা শেয়ার মার্কেটে আনতে পারি নাই। একমাত্র যদি আমরা গ্রামীণ ফোনকে নিয়েছি, কিন্তু ব্যাংক এন্টায়ার পুঁজিবাজারকে চেঞ্জ করে ফেলেছিলাম, ইফ ইউ রিমেম্বার দ্যাট। ওই ধরনের মানে এত বড় কোম্পানি না হলেও আরও অনেক কোম্পানি কিন্তু আছে। ঔষধ ফর ইনস্ট্যান্স ফার্মাসিউটিক্যাল সেক্টরে অনেক ভালো ভালো কোম্পানি কিন্তু স্টক এক্সচেঞ্জে নাই। সো ফান্ডামেন্টালি আমরা ভালো কোম্পানিগুলোকে অ্যাট্রাক্ট করতে ব্যর্থ হচ্ছি। গত 4-5 বছর যদি আমরা দেখি, আমরা বিনিয়োগকারীদের অ্যাট্রাক্ট করতে, মানে কোম্পানি তো বলছেন আমাদেরকে বিনিয়োগকারীদের অ্যাট্রাক্ট করতে ব্যর্থ হচ্ছি। ভালো কোম্পানি যদি না আসে কোথায়, আমি যদি এখন বিনিয়োগ সিদ্ধান্ত নিই যে আমি 10 কোটি টাকা বিনিয়োগ করবো একটা ইনস্টিটিউশন বা ব্যক্তিগতভাবে আমি 10 লাখ টাকা ইনভেস্ট করব, আমি যদি ভালো একটা কোম্পানিতে যেতে চাই, কয়টা কোম্পানি আছে যেখানে আমি দেখে শুনে ঝুঁকি নাই, ঝুঁকি খুবই কম, সেরকম কোম্পানি যেতে চাই? এই ধরনের কোম্পানি কিন্তু হাতে গোনা। সুতরাং আমি মানে ব্যক্তি হিসাবেও আমাকে যদি এখন বলা হয় যে তুমি আমাদের তো খুব সীমিত অর্থ, তার মধ্যে থেকে যদি বলা হয় আমি 10 লাখ টাকা কোথায় ইনভেস্ট করবো, আমি কোথায় করব? যেসব জায়গায় আমি করতে চাই সেসব জায়গায় কিন্তু প্রাইস অলরেডি আমি আন্ডার প্রাইস কোনোটাই বলবো না। তো আমি তাহলে কোথায় যাব? হয়তো 2-4টা আছে, আমি অত ভালো জানি না, হয়তো কিছু থাকতে পারে। তবে এটা সত্যি যে ভালো কোম্পানিগুলো যখন আসে সঙ্গে করে কিছু ভালো বিনিয়োগকারীও নিয়ে আসে, যারা এটা সবসময় আমরা দেখি। অফকোর্স ভালো কোম্পানিকে আনতে পারলেই অনেক নতুন বিনিয়োগকারী আসবে। আমি একটু অ্যাড করি স্যারের সাথে। আপনি ভালো কোম্পানিকে আনতে চাইলে অথবা বিনিয়োগকারীদেরকে অ্যাট্রাক্ট করতে চাইলে আসলে মূল হলো বিনিয়োগকারীর স্বার্থকে সংরক্ষিত করতে হবে। আমরা অডিট কমিটি নিয়ে কথা বলেছি, আমরা বোর্ডের ফাংশন নিয়ে কথা বলেছি, আমরা অডিটরদের রোল নিয়ে কথা বলেছি, আমরা রুলস নিয়ে কথা বলেছি। এগুলো সব কাজ আছে, কিন্তু কতটুকু ইফেক্টিভলি কাজ করছে
আপনি অডিট কমিটিগুলোর দিকে তাকান, বাংলাদেশে 90% ক্ষেত্রে অডিট কমিটির যারা সদস্য তারা কতটুকু ট্রুলি ইন্ডিপেন্ডেন্ট। নামে ইন্ডিপেন্ডেন্ট, তারা কামে ইন্ডিপেন্ডেন্ট না। আমার মনে হয় যে রেগুলেটর যারা আছে তারা এই অডিট কমিটির স্ট্রাকচার এবং এখানে কারা রিপ্রেজেন্ট করে, তাদের ব্যাকগ্রাউন্ড, তাদের সক্ষমতা, তাদের স্কিল দেখে এবং তাদের স্বাধীনতা এনশিওর করে এটা মনিটর করা উচিত, রেগুলেট করা উচিত, নাম্বার 1। নাম্বার 2, অডিট ফার্মগুলো একটা আইপিওতে যখন আসে তখন XYZ ফার্মকে দিয়ে অডিট করলে সেখানে আমরা প্রায়ই দেখি বায়াসনেস হয়। তারা বিনিয়োগকারীদের স্বার্থের কথা চিন্তা করে না, তারা যে কোনো কিছুকেই আনকোয়ালিফাইড ওপিনিয়ন দিয়ে দেয়। আমার মনে হয় যে বাংলাদেশ সিকিউরিটিজ কমিশন তারা দে ক্যান গো ফর এ নিউ রেগুলেশন। তারা টপ 5 বা টপ 10 সিএ ফার্মকে, অডিট ফার্মকে আইডেন্টিফাই করে দিতে পারে যে এদের অডিটকেই আমরা অ্যাকসেপ্ট করবো ফর রেগুলেটরি পারপাস, ইন দি আইপিও প্রসেস। গুড প্রপোজাল। আর এরকম একটা লিস্ট আছে সম্ভবত স্যার, সেটা এনফোর্স করার ব্যাপার আছে। আর একটা হলো যে আর্থিক প্রতিবেদনের যে তথ্য প্রকাশিত হয়, এই তথ্য বোঝার অধিকার বিনিয়োগকারীদের অনেক সময় থাকে না। সেখানে রেগুলেটরি রোল থাকা খুব বাঞ্ছনীয়। অডিট অপিনিয়ন কিন্তু মানুষ বিশ্বাস করে না, বাই অ্যান্ড লার্জ। দেয়ার আর মেনি স্টাডিজ, ওয়ার্ল্ড ব্যাংক করেছে, আমরা করেছি, মানুষের কিন্তু কোনো রিলায়েবিলিটি নাই, ট্রাস্ট করে না। এই ট্রাস্ট এলিমেন্টকে বাড়াতে হবে। কিভাবে বাড়াবো? আমরা আলাপ করেছি যে দেয়ার আর সাম ইনস্টিটিউশনাল মেকানিজম, যেমন ফিনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, জাপানে আছে ফাইন্যান্সিয়াল সার্ভিস এজেন্সি, আমেরিকাতে আছে PCOB। এই ধরনের প্রতিষ্ঠান নিয়ে এসে ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি বিল্ডিং করে অডিট প্রফেশনকে রেগুলেট করতে হবে এবং কর্পোরেট গভর্নেন্সকে গুণগত মান নিয়ে আসতে হবে, যাতে করে বিনিয়োগকারীদের পক্ষে একটা বড় গুণগত তাদের স্বার্থ সংরক্ষণে আমরা নতুন প্রাতিষ্ঠানিক কোয়ালিটি অ্যাড করতে পারি। আদারওয়াইজ কিন্তু আমরা লং টার্ম ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্টের জন্য যে স্বপ্নই দেখি না কেন সেটা বাস্তবায়িত হবে না। আমাদেরকে ওই সব স্ট্রাকচারাল চেঞ্জগুলোতে এখন মনোনিবেশ করার সময় এসেছে। এক্স্যাক্টলি, মূল জায়গা কিন্তু এটাই না আমাদের। আপনি যেটা বলেছেন যে স্বার্থ সংরক্ষণ, যদি রেগুলেটরি বডি আমাদের, যেহেতু আপনি রিসেন্টলি কিন্তু একটা লিটারেসি প্রোগ্রাম চালু হয়েছে এডুকেট করার জন্য বিনিয়োগকারীদের, যে ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম, ওইটা দিয়ে খানিকটা তারা করতে পারবে, কিন্তু মূল দায়িত্ব এখনো রেগুলেটরি বডির কাছেই রয়ে যায়। তাদের উপরেই অনেকখানি ডিপেন্ড করে যে কোন শেয়ারটা আসছে বাজারে, বিনিয়োগকারীরা কোন শেয়ারটাতে ইনভেস্ট করবে। বিনিয়োগকারীর স্বার্থ এখন পর্যন্ত অবশ্যই বিনিয়োগকারী দায়বদ্ধতা আছে, কিন্তু রেগুলেটরি বডির কাছে অনেক বেশি বর্তায় তাদের একটা উপর পয়েন্ট দায়িত্ব। একটু অ্যাড করি আপনার অনুমতি নিয়ে, সেটা হলো যে আপনি আর্থিক প্রতিষ্ঠানগুলোর দিকে তাকান, ব্যাংকগুলোর কথা চিন্তা করেন। একটা ব্যাংকের 90% ফান্ড প্রোভাইড করে ডিপোজিটররা। ডিপোজিটরদের স্বার্থ কে সংরক্ষণ করবে? 10% ইকুইটির 10%, টোটাল অ্যাসেটের 1%-এর মালিকানা নিয়ে একটা কোম্পানির বোর্ডে তারা দৌরাত্ম্য করে, ডোমিনেট করে এবং ইচ্ছে মতন তারা ফান্ড ইন্টারমিডিয়েশন করে, তাতে ডিপোজিটরদের স্বার্থ সংরক্ষিত হয়। আমরা ইন মেনি ব্যাংকস, আর্থিক প্রতিষ্ঠানে আমরা মাউন্টিং প্রবলেম লোন দেখতে পাই। এইটাও কিন্তু আপনার বিনিয়োগ সক্ষমতা সৃষ্টিকরণে বড় বাধা সৃষ্টি করছে। আমি মনে করি যে এই সব জায়গাতে আমাদের এখন ফোকাস করার সময় এসেছে। ডিপোজিটরদের রোল, ডিপোজিটরদের ডিপোজিট কীভাবে প্রোটেকশন করা যায়, বোর্ডে প্রয়োজনে তাদের রিপ্রেজেন্ট থাকা বাঞ্ছনীয়। এখন আমরা যদি ওই সব জায়গাগুলোতে হাত না দিই তাহলে লং টার্ম ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট এটা কিন্তু ব্যাহত হওয়ার শঙ্কা আছে। আমি শুধু প্রফেসর মিজান যেটা বললেন, আমি একটা পয়েন্ট একটু এলাবোরেট করি। সেটা হচ্ছে অডিট কমিটি সম্পর্কে। এটা কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন্স আমাদের অডিট কমিটি করতে বাধ্য এবং একজন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর অডিট কমিটির চেয়ারম্যান হবে। কিন্তু একটা অডিট কমিটি 3 মাস পরে একবার একটা মিটিং করে, 2 ঘন্টার একটা মিটিং করে কি বের করতে পারবে, এটা কি উপকারিতা, এটা কিন্তু আই হ্যাভ ফেল টু আন্ডারস্ট্যান্ড। এই জিনিসটা আমার মনে হয় এসএসসি চিন্তা ভাবনা করা উচিত যে একটা অডিট কমিটি 3 মাসে 2 ঘন্টার জন্য বসে হোয়াট ক্যান ইট কন্ট্রিবিউট, তাদের রোলকে রিডিফাইন করে দিতে পারে, তাদের ইনসেন্টিভকে বাড়িয়ে দিতে পারে, যাতে করে তারা আরো বেশি অনেক কিছু করতে পারে, আরো বেশি সময় দিতে পারে, স্কুলও আরো বেশি সতর্ক হতে হবে, অনেক কিছু করতে পারে। কিন্তু আমার মনে হয় এসএসসি শুড অ্যাড্রেস দিস। করছে, কিন্তু আমাদের দেখছি যে এসএসসিও, আমরা বিএসএসসির সাথে দেখেছি যে তারা নতুন নতুন চেষ্টা করছে, তাদের একটা তারা কিন্তু চেষ্টা করছে যে লুফলসগুলো বন্ধ করার জন্য। এবং আমরা মনে করি যে অতি সত্বর নিকটবর্তী ভবিষ্যতে আমরা সুন্দর একটি পুঁজিবাজার দেখতে পাবো। সবকিছু তো একসাথে করা যায় না, কিন্তু হচ্ছে, ডেভেলপড হচ্ছে। স্যার ফারুক আহমেদ সিদ্দিকী, আপনার কাছে আমার এখন প্রশ্ন যে আমরা নন রেসিডেন্সিয়াল বাংলাদেশে, আমরা বিভিন্ন দেশে অনেক বিশাল একটা রেমিটেন্স, যদিও রিসেন্টলি কমে গেছে, কিন্তু আমরা দেখেছি যে রেমিটেন্স আসছে, কিন্তু ওইভাবে টাকাটা পুঁজিবাজারে আসছে না। এটা আপনি কি বলবেন যে কেন আসছে না? এটা কি তাদের
অজ্ঞতা, তারা জানেন না, নাকি তাদের ইচ্ছার অভাব, সদিচ্ছার অভাব? আমার মনে হয় কিছু মেকানিজম প্রবলেম আছে, তারা বিদেশ থেকে কিভাবে এখানে আনবে, এটা একটা সমস্যা আছে। দ্বিতীয়ত আমার মনে হয় প্রধান কারণ হলো যে আমাদের নিজেদের দেশে যারা আছে তারাই যদি বিনিয়োগ না করে, দেন হাউ ডু ইউ এক্সপেক্ট যে বিদেশ থেকে তারা এসে এখানে ইনভেস্ট করবে? কিন্তু বিদেশে যারা মানে কাজ করছে তাদের সবাই যে লো ইনকাম তা না, লো ইনকাম যারা তারা বরঞ্চ বেশি টাকা পাঠাচ্ছে। আমার মনে হয় যারা লো ইনকামটাই রেমিটেন্স পাঠায় এবং তারা এটা বেশিরভাগই কনজাম্পশনে যায়। কিন্তু হাই ইনকামও আছে, রিসেন্টলি যারা হাই ইনকাম তারা টাকাটা ওই যেখানে ইনকাম করছে বেশিরভাগ ওখানে রেখে দেয়, ওখানে শেয়ার ব্যবসাও করছে। আমার কষ্টটা এই জায়গায় যে ওখানে শেয়ার ব্যবসাও করছে, এবং ওখানে ব্যাংকগুলো যদি দেখেন যে ব্যাংকে ওইভাবে ইন্টারেস্ট নাই, তারা ইনভেস্ট করবে কোথায়? আমরা যখন যাই বিভিন্ন দেশে, তারা কিন্তু আমাদেরকে বলে যে আমরা বাংলাদেশ শেয়ার বাজার কীরকম, মানে এখানে ইনভেস্ট করার কোন কোন স্কোপ আছে, এরা আমাদেরকে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞেস করছে। কিন্তু এটাকে যদি তাদেরকে যদি মার্কেটে আনা যায়, শেয়ার মার্কেটে, আমাদের বাংলাদেশ শেয়ার মার্কেটে আমাদের কি কি পদক্ষেপ জরুরি বলে আপনি মনে করছেন? আপনি দেখেন যে বিদেশের কথা যেটা বললেন, বিদেশিরা যখন ইনভেস্ট করে এখানে, বিদেশিরা কিন্তু খুব খুব কম ইনভেস্ট করে বাংলাদেশে। একটা প্রান্তিক বাজার, ছোট বাজার, কত 2%, 3%, 4% এর বেশি ইনভেস্ট করে না। এবং সবচেয়ে বেশি জোর দেয় যেটা, সেটা হচ্ছে কর্পোরেট গভর্নেন্সের উপরে। এই জিনিসটা বাংলাদেশে একেবারে অ্যাবসেন্ট। এই ফলে আমাদের কিন্তু যথেষ্ট পরিমাণে কর্পোরেট গভর্নেন্সের উপরে আমরা হয়তো কতগুলো রুলস রেগুলেশন করেছি, কিন্তু ইন স্পিরিট আমাদের এন্টারপ্রেনিয়ার যারা, তারা এই ব্যাপারে খুব সিরিয়াস যে এটা বলে আমার মনে হয় না। একজন এন্টারপ্রেনিয়ারকে বুঝতে হবে যে কর্পোরেট গভর্নেন্স তার ব্যবসার স্বার্থেই প্রয়োজন এবং তাকে এটাকে সিনসিয়ারলি করা উচিত। এই স্পিরিটটার অভাব আছে আমার মনে হয়, এবং এইগুলো সমস্যার সমাধান একদিনে হবে না, এটা দীর্ঘ সময়ের ব্যাপার, আমাদের ধৈর্য ধারণ করতে হবে। ডক্টর মিজানুর রহমান, আপনার কাছে আমার প্রশ্ন যে আপনি একজন টিচার, অধ্যাপক, ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টেন্ট পড়ান। আপনার কাছে আমার প্রশ্ন যে আপনি বর্তমান শেয়ার মার্কেটটাকে কিভাবে দেখছেন? এখানে ইনভেস্ট করা কে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? বর্তমান শেয়ার বাজারে এখানে ইনভেস্ট করাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমি সব সময় বলি বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের যে স্বাভাবিক অবস্থা, পটেনশিয়াল যেটা, সেটা বর্তমান অবস্থার বহু গুণ। মানে আমাদের একটা বড় গ্রোথ অপরচুনিটি এখানে হিডেন আছে, ল্যাটেন্ট আছে, সেটাকে রিয়েলাইজ করতে আমরা পারি। এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বিভিন্ন সময় বলেছেন যে আমাদের একটা লক্ষ্য হলো আগামী দশকে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটকে ভাইব্রান্ট করে এখান থেকে দেশের শিল্প উন্নয়নে পুঁজি সরবরাহের একটা সাস্টেনেবল সোর্স সৃষ্টি করা। তো সেই জায়গাতে যাওয়ার জন্য আমাদের ক্যাপিটাল মার্কেটে কিছু কমপ্লিটনেসের অভাব আছে। যেমন আমি বারবার বলি যে আমাদের ক্যাপিটাল মার্কেটটা কিন্তু শুধু ইকুইটি সেগমেন্ট দিয়ে পরিচালিত হয়। এখানে কেন আমরা বন্ড মার্কেটটাকে নিয়ে আসতে পারছি না? আমরা কেন এখনও বাংলাদেশ ব্যাংকের উপর ছেড়ে রাখছি এটাকে? ক্যাপিটাল মার্কেটে বিদেশে কিন্তু আপনি ভারতের দিকে তাকান, ওদের ইকুইটি সেগমেন্টের 4 টাইমস বিগার হলো তাদের বন্ড সেগমেন্ট। সেখানে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি ভাইব্রান্ট আছে, সেখানে ডেরিভেটিভস আছে। মানে আমার এই যে কম্পোনেন্টগুলো যেটা মিসিং আছে, এগুলোকে ইন্ট্রোডিউস করার মানে এখন অবশ্যম্ভাবী আমাদের দরকার, এবং সেই জন্য কাজ করা দরকার আমাদের টু ব্রিং ইন দিস নিউ সেগমেন্টস। আর আপনি এনআরবির কথা বলেছেন, নন রেসিডেন্ট বাংলাদেশের কথা। এনআরবিরা কেন স্টক মার্কেটে যাবে? কারণ তারা তো ফিক্সড ইনকাম গভর্নমেন্ট বন্ডে বিনিয়োগ করে 10% পাচ্ছে। তাদেরকে যদি আপনি স্টক মার্কেটে আনতে চান, তাদেরকে আগে ওই প্রোটেকশন দিতে হবে যে ইউ হ্যাভ গুড সিকিউরিটিজ টু ইনভেস্ট অ্যান্ড ইউ ক্যান রিয়েলাইজ মোর দ্যান 10% রেট অফ রিটার্ন। ধন্যবাদ ডক্টর মিজানুর রহমান, ধন্যবাদ ফারুক আহমেদ সিদ্দিকী। আপনাদের মতামত শুনলাম। আমাদের হাতে সময় প্রায় শেষ, আমাদের শেষ করতে হচ্ছে। দর্শক, সময় শেষ, তাই এখানেই শেষ করতে হচ্ছে। এই অনুষ্ঠানটির উল্লেখযোগ্য অংশ আগামীকাল প্রকাশ হবে দৈনিক শেয়ার বিজে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামীকাল আবার আসছি আমরা। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।